দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। করোনার রিপোর্ট নেগেটিভ দাবি করে নির্বাচনী র্যালিতে নামছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 5 দিনে কিউদাও শহরে 90 লাখ মানুষের কোভিড পরীক্ষা করেছে চীন। টিআরপি বাড়াতে ভারতীয় গণমাধ্যমে জালিয়াতির অভিযোগ, জড়িত চক্র আটক। তোপের মুখে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। আর্মেনিয়াকে অস্ত্রবিরতিতে বাধ্য করার আহ্বান তুরস্কের। কারাবাখ সরকারের অভিযোগ, আজারবাইজানকে সহায়তা দিচ্ছে ইসরায়েল। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। কোভিড পজিটিভ হওয়ার 11 দিনের মাথায় নিজেকে করোনামুক্ত বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নমুনা পরীক্ষায় তিনি কোভিড নেগেটিভ হয়েছেন কিনা সে বিষয়টি কিছুই জানায়নি হোয়াইট হাউসের দায়িত্বশীল কর্মকর্তারা। নির্বাচনের 1 মাসও বাকি না থাকায় রোগ ছড়ানোর প্রশ্নে সুনির্দিষ্ট উত্তর না দিয়ে প্রচারণা চালিয়ে যেতে তড়িঘড়ি করছেন ট্রাম্প, এমন মত বিশ্লেষকদের। ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায় 2 অক্টোবর। এরপর কোয়ারেন্টাইন উপেক্ষা করে একাধিকবার আসেন প্রকাশ্যে। 10 দিন না পেরোতেই নিজেকে কোভিড-19 মুক্ত বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে জানালেন শিগগিরই নির্বাচনী সমাবেশেও যোগ দেবেন তিনি। আমি কোভিড পরীক্ষায় নেগেটিভ তো বটেই, শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়েছে। হোয়াইট হাউস চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে আমার মাধ্যমে এই ভাইরাস অন্যের দেহে সংক্রমণের আর সম্ভাবনাও নেই। কাজেই আমি এখন বাইরে বের হতে পারি। যেহেতু দেশ পরিচালনার মতো গুরুদায়িত্ব আমার, তাই এরই মধ্যে আমাকে বাইরে বের হতে হয়েছে। অবশ্য ট্রাম্প করোনা নেগেটিভ এ খবর নিশ্চিত করেননি তার চিকিৎসকরা, তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। করোনামুক্ত হওয়ার দাবি এবং কোভিড শনাক্তের পরীক্ষায় নেগেটিভ হওয়ার মধ্যে পার্থক্য আছে। প্রেসিডেন্ট দ্রুততম সময়ে নির্বাচনী সমাবেশে ফিরতে চান। তার চিকিৎসক শনিবারই জানিয়েছেন যে ট্রাম্পের মাধ্যমে কোভিড-19 ছড়াবে না, কিন্তু তিনি কোভিড নেগেটিভ কিনা প্রশাসনের দায়িত্বশীল পদ থেকে এই সহজ প্রশ্নের উত্তরটি পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এতে করে বিভ্রান্তি বাড়ছে। নির্বাচনের মাত্র 3 সপ্তাহ বাকি থাকায় প্রচারণা চালিয়ে যাওয়ার কৌশলও মনে করছেন কেউ কেউ। নুজহাত কামাল, যমুনা নিউজ। মাত্র 5 দিনে কিউদাও শহরে 90 লাখ মানুষের কোভিড পরীক্ষা করেছে চীন। স্থানীয় স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে এই তথ্য। সম্প্রতি শহরটির বিশেষায়িত হাসপাতালে 12 জনের শরীরে মেলে করোনা। এরপরই জরুরি ভিত্তিতে খোলা হয় টেস্টিং বুথ। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে সেসব। এর মধ্যে স্বাস্থ্যকর্মী সহ 1,14,862 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। করোনার উৎসস্থল হিসেবে পরিচিত উহানে গত মে মাসে 1,10,00,000 মানুষের করোনা টেস্ট করা হয়। চীনে 4,634 জন মারা গেছেন মহামারীতে, আক্রান্ত 85,000। ধারণা করা হচ্ছে জাতীয় ছুটির মৌসুমে বেড়েছে নতুন সংক্রমণ। বিশ্বে 10,81,000 ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। রোববারও মারা গেছেন 4,000-এর মতো মানুষ। 24 ঘন্টায় আরও 3.25 লাখ মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সব মিলিয়ে বিশ্বে আক্রান্ত 3,78,00,000-এর মতো। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ভারত। দেশটিতে আরও 8 শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,09,000-এর ঘর। এদিনও 3 শতাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে 2,20,000-এর মতো মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। দিনের তৃতীয় সর্বোচ্চ 287 জনের মৃত্যু হলো আর্জেন্টিনায়। ব্রাজিলে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1.5 লাখের চৌকাঠ। ইরানে সর্বোচ্চ 251 জনের মৃত্যু হয়েছে রোববার। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। আগামী 4 দিন সিনেট শুনানির মুখোমুখি হবেন ট্রাম্প মনোনীত প্রার্থী অ্যামি কোনি ব্যারেট। রক্ষণশীল হিসেবে রিপাবলিকান শিবিরের সমর্থন পেলেও নিরপেক্ষতা নিয়ে ডেমোক্রেটদের প্রশ্নের মুখে তিনি। গত 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা, এই অনুষ্ঠান থেকেই করোনা সংক্রমণের শিকার হন মার্কিন প্রেসিডেন্ট সহ অন্তত 9 জন।
বেশ কয়েকজন সিনেটর আক্রান্তের পরও অবশ্য বিচারপতি নিয়োগ প্রক্রিয়া পেছাতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। যথাসময়ে শুরু হচ্ছে শুনানি। সতর্কতা হিসেবে শারীরিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে হবে ভোটাভুটি। ভার্চুয়াল শুনানিতে যোগ দেবেন সিনেটররা। কংগ্রেসের উচ্চকক্ষে রিপাবলিকানদের 53-47 সংখ্যাগরিষ্ঠতায় অনেকটাই নিশ্চিত ব্যারেটের নিয়োগ। তবুও বিতর্কিত বিষয়গুলোতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন ডেমোক্র্যাটরা। নির্বাচন বা প্রেসিডেন্ট নিয়োগের মতো বিষয়ে ট্রাম্প মনোনীত প্রার্থীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন ডেমোক্র্যাটরা, যেহেতু ট্রাম্প নিজেই বলেছেন নির্বাচনী ফল নির্ধারণে সুপ্রিম কোর্টের ভূমিকা প্রয়োজন হতে পারে। তাছাড়া শুনানিতে ওবামা হেলথ কেয়ার আর গর্ভপাত ইস্যু গুরুত্ব পাবে। নিয়োগ পেলে নির্বাচনী প্রক্রিয়ার মতো বিষয়গুলো থেকে অ্যামি বার্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। নিরপেক্ষতা প্রমাণে একটাই উপায় আছে, বিতর্কিত বিষয় থেকে সরে দাঁড়ানো। নির্বাচিত হলে নৈতিক ও আইনগত দিক থেকে এটাই করা উচিত অ্যামি ব্যারেটের। জুডিশিয়ারি কমিটির 4 দিনের শুনানির পর অক্টোবরের শেষে ভোটাভুটি হবে সিনেটে। তাতে 48 বছরের আইনজীবী উতরে গেলে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির 6 জনই হবেন রিপাবলিকান পার্টির মনোনীত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি বাড়াতে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় এখন ভারতের গণমাধ্যমে। জড়িত একটি চক্রকে আটকও করেছে মুম্বাই পুলিশ, যারা অর্থের বিনিময়ে দর্শকের সুনির্দিষ্ট কিছু চ্যানেল চালিয়ে রাখতে অনুরোধ করত, যাতে জরিপের ফলাফলে ওই সব চ্যানেলকে বেশি জনপ্রিয় দেখা যায়। এই বিতর্কে নাম আসায় তোপের মুখে সাংবাদিক অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। বিভিন্ন ভাষার 850 বেশি টিভি চ্যানেল রয়েছে ভারতে। শত কোটি দর্শকের বাজার ধরতে প্রতিযোগিতা চরম। লক্ষ্য টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি বাড়ানো। যে চ্যানেলের টিআরপি অর্থাৎ দর্শক বেশি, বিজ্ঞাপনের আয়ও তাদের বেশি। টিআরপি পরিমাপে ভারত জুড়ে 44,000 বাড়িতে টিভি সেটে স্থাপন করা হয় বিশেষ যন্ত্র। কে কতক্ষণ কোন টিভি চ্যানেল দেখছেন সেটা যাচাই করাই উদ্দেশ্য। এই 44,000 বাড়ি নির্ধারিত হয় গোপন প্রক্রিয়ায় টিআরপির ফলাফলে, যাতে কারো প্রভাব না থাকে। কিন্তু মুম্বাই পুলিশ সামনে এনেছে টিআরপি জালিয়াতির একটি চক্রকে। 3টি টিভি চ্যানেলের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। অস্বাভাবিক টিআরপি দেখে সন্দেহের ভিত্তিতে করা তদন্তে রিপাবলিক টিভির নাম উঠে এসেছে। এছাড়াও আছে ফকত মারাঠি ও বক্স সিনেমা। অসাধু তৎপরতার মাধ্যমে টিআরপি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ পর্যন্ত চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, টিআরপি যন্ত্র আছে এমন বাড়িতে টাকার বিনিময়ে সুনির্দিষ্ট কিছু চ্যানেল চালিয়ে রাখতে বলতো তারা। মাসে 500 রুপির বিনিময়ে নিরক্ষর পরিবারেও চালু থাকতো ইংরেজি চ্যানেল। জিজ্ঞাসাবাদে গ্রাহকরা অর্থের বিনিময়ে রিপাবলিক টিভি দেখার তথ্য নিশ্চিত করেছেন। 1000 কোটি রুপির বিজ্ঞাপন হাতানোর চেষ্টায় এ প্রতারণায় চ্যানেলটির পরিচালক, বিজ্ঞাপনদাতা ও কর্মীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আরও তদন্তে বিষয়টি স্পষ্ট হবে। জালিয়াতিতে নাম আসা মারাঠি ভাষার 2 চ্যানেলের মালিককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে মুম্বাই পুলিশের সংবাদ সম্মেলনের পর থেকে আলোচনায় রিপাবলিক টিভি। সবশেষ টিআরপি অনুসারে ভারতে ইংরেজি ও হিন্দি ভাষার সংবাদ চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক রিপাবলিকের। অথচ বিতর্কিত সাংবাদিক অর্ণব গোস্বামীর এই প্রতিষ্ঠানের বয়স 3 বছরও হয়নি। অর্ণব গোস্বামী অবশ্য বলছেন, টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। টিআরপি জালিয়াতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে রিপাবলিক টিভি কর্তৃপক্ষকে তলব করেছে মুম্বাই পুলিশ। বিষয়টি নিয়ে অন্য টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন অর্ণব গোস্বামী। আজ তাক, ইন্ডিয়া টুডে, এনডিটিভি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলগুলোর মধ্যে এ লড়াইকে গণতন্ত্রের জন্য হুমকি বলছেন ভারতের বিশ্লেষকরা। তাদের মতে, টিআরপি জালিয়াতির মাধ্যমে অসাধু প্রতিযোগিতার অন্ধকার দিক প্রকাশ হলো। নুসহাত কামাল, যমুনা নিউজ। অর্থনীতিতে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। নিলাম তত্ত্বের আধুনিকায়ন এবং নিলামের নতুন কাঠামো উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই সম্মাননা দেয়া হলো। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই 2 গবেষক কাজ করেন। রোববার সুইডেনের স্টকহোমে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। সাধারণত
এককের ভিত্তিতে নিলাম নিয়ে 60-এর দশকে গবেষণা শুরু করেন তারা। একাডেমির জেনারেল সেক্রেটারি গোরান কে হানসন জানিয়েছেন, বর্তমানে ইন্টারনেট সাইটগুলোর কেনাবেচাও এখন চলছে নিলাম তত্ত্বের ওপর তাদের কাজের ভিত্তিতে। স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক এবং যৌথভাবে সুইডিশ মুদ্রায় 1 কোটি ক্রোনার পাবেন এই দুই গবেষক। 1969 সাল থেকে এ পর্যন্ত 52 দফায় মোট 86 জন অর্থনীতিবিদ পেয়েছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। নাইজেরিয়ায় ভবন ধসে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের, এখনও চলছে উদ্ধার অভিযান। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লাগোসের একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে নির্মাণাধীন 3তলা একটি ভবন। রাতভর অভিযান চালিয়ে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, হতাহতরা সবাই ভবনটির কর্মরত শ্রমিক। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। দুর্ঘটনার মূল কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবন নীতিমালা অনুসরণ করেনি নির্মাতারা, আর এই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। নতুনভাবে আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। রোববার মুসলিম অধ্যুষিত শহর গানজায় প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, আহত হয়েছেন 40 জনের বেশি। এই পরিস্থিতিতে আর্মেনীয় সরকারকে চাপ প্রয়োগের জন্য রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। এদিকে নাগর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্টের অভিযোগ, আজারবাইজানকে অস্ত্র আর সেনা দিয়ে সহযোগিতা করছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রিয়জনকে হারানোর আর্তনাদে ভারী গানজা শহর। অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার 24 ঘন্টারও কম সময়ে আজারবাইজানের শহরটিতে হামলা চালায় আর্মেনিয়া। সেই সাথে অভিযোগ, প্রতিবেশী লঙ্ঘন করেছে অস্ত্রবিরতির বিধিমালা। সংকট সমাধানের পথ আবারও রুদ্ধ হওয়ার শঙ্কায় উদ্বিগ্ন আন্তর্জাতিক শক্তিগুলো। রোববারই রুশ আর তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হয় ফোনালাপ। চাপ প্রয়োগের মাধ্যমে আর্মেনীয় সরকারকে নীতিমালা মানতে বাধ্য করার তাগিদ দেয় তুরস্ক। অস্ত্রবিরতি চলাকালে আজারবাইজান ভূখণ্ডে হামলা চালালো আর্মেনিয়া। বেসামরিক মানুষদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না, এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক প্রচেষ্টার লঙ্ঘন। রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, বিধিমালা মেনে চলার জন্য পাশনিয়ান সরকারকে চাপ প্রয়োগ করুন। অস্ত্রবিরতি লঙ্ঘিত হলেও মানবিক কারণে পুনরায় সেটি কার্যকরের আহ্বান জানাচ্ছি আর্মেনিয়া আজারবাইজানকে। হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করি। অবশ্য নাগর্নো কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্টের অভিযোগ, হামলায় আজারবাইজানকে প্রচ্ছন্ন সহযোগিতা দিচ্ছে ইসরায়েল। হামলায় কেবল ইসরায়েলের নির্মিত ড্রোনই ব্যবহার হচ্ছে না, যুদ্ধক্ষেত্রে কাজ করছেন দেশটির বিশেষজ্ঞ দল। সুতরাং পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহু প্রশাসন কিছুই জানে না, এটা পুরোপুরি মিথ্যা। শুধু ইসরায়েল নয়, অর্থ, অস্ত্র ও সেনা দিয়ে আজারবাইজানকে সহযোগিতা করছে অন্যান্য রাষ্ট্র। একই দিন বিপর্যস্ত অঞ্চলের সংস্কার এবং মানবিক সহায়তায় $10 লাখ দান করেন আর্মেনীয় বংশোদ্ভূত তারকা কিম কার্দাশিয়ান। 27 সেপ্টেম্বর থেকে চলা আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে 3 শতাধিক মানুষের মৃত্যুর তথ্য প্রকাশিত হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি, শঙ্কা পর্যবেক্ষক সংস্থাগুলোর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তাজিকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো জয়ী হলেন ইমোমালি রহমান। পেয়েছেন 91% মানুষের সমর্থন। সোমবার ঘোষিত হয় এই ফলাফল। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার উপস্থিতি ছিল 70 ভাগের বেশি। 1992 সাল থেকে সাবেক সোভিয়েত দেশটির ক্ষমতায় রহমান 2016 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে নিজের ক্ষমতার মেয়াদ বাড়ানোর পথ তৈরি করেন তিনি। এবারের নির্বাচনে আরও 4 জন প্রার্থী ছিলেন। নির্বাচন বয়কটের ঘোষণাও দিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সহ আরও বেশ কয়েকটি বিরোধী দল। 10ম সপ্তাহে গড়ালো বেলারুশের সরকার বিরোধী বিক্ষোভ। রোববার আন্দোলনে আহত হয়েছেন বেশ কয়েকজন। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মিনস্কে রাজপথে নামে প্রায় 1 লাখ মানুষ। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর হাতাহাতির ঘটনাও ঘটে। বেশ কয়েকজন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী এ সময় আটক হন। 1994 সালে ক্ষমতা গ্রহণের পর 26 বছর ধরে বেলারুশ শাসন করছেন লুকাশেঙ্কো। গত 9 আগস্টের নির্বাচনে একচেটিয়া জয়ের ঘোষণা দিলেও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই দেশটি। ব্যাংকনোট, মোবাইল ফোনের স্ক্রিন এবং স্টেইনলেস স্টিলে 28 দিন পর্যন্ত সক্রিয় থাকে কোভিড-19। রোববার এই তথ্য প্রকাশ করে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি। ল্যাবরেটরির অন্ধকারাচ্ছন্ন ইউভি লাইটের নিচে করা হয় এই পরীক্ষা।
তাতে বলা হয়, বাস্তব জীবনে আরও ঝুঁকিপূর্ণ নিত্য ব্যবহার্য পণ্যর গায়ে লেগে থাকা এই ভাইরাসটি শুধু হাঁচি কাশি বা অসুস্থ ব্যক্তির কথার মাধ্যমে নয়, বরং বাতাসে ভাসমান কণাতেও সংক্রমিত হতে পারেন অনেকেই। আগের গবেষণায় বলা হয়েছিল, ব্যাংকনোট ও কাঁচে 3 দিন এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে 1 সপ্তাহের মতো সক্রিয় থাকতে পারে কোভিড-19। গবেষকরা বলছেন, পোশাক নিয়মিত ধোয়ার কারণে সবচেয়ে কম সময় করোনা জীবিত থাকে কাপড়ে। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।